সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাদের এই লাইভটি যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে লাইভটি যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। এতটুকুই বলতে চাই যে যেই নেতার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো কিনা সন্দেহ আছে। আজকে আমরা যখন বেলুচ নিয়ে কথা বলি, পাকিস্তানের বেলুচ, তারা স্বাধীনতা চাইছিলেন বাংলাদেশেরও আগে, কিন্তু সেখানে একজন বঙ্গবন্ধু নেই বা শেখ মুজিব নেই বিধায় এখনো স্বাধীন হতে পারেনি। তাই বেলুচরা এখনো বলে যে শেখ মুজিবের পথ ধরো, বেলুচ স্বাধীন করে। আর যে দেশটা আমাদেরকে স্বাধীন করে দিয়েছিলেন যেই ব্যক্তি, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকেই আমাদের তথাকথিত কিছু সেনাবাহিনীর লোভী কর্মকর্তারা হত্যা করেছিল। তাই আমি আজকে ওনাকে এবং ওনার পরিবারের আত্মার মাগফিরাত কামনা করেই আমাদের প্রোগ্রামটা শুরু করছি। আমাদের প্রোগ্রামে আজকে উপস্থিত আছেন জনাব মহসিন রশিদ। আপনারা সকলের পরিচিত এবং সুপরিচিত মুখ বর্তমানে বাংলাদেশে, যিনি সরাসরি কথা বলতে পছন্দ করেন, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা এটা বলতেই পছন্দ করেন। আমি জানি না, দেশে তো মব কালচার চলছে, দেশে একটি গণতান্ত্রিক বা ইলেকটেড সরকার আছে, তারপরে তো বঙ্গবন্ধুকে তো শ্রদ্ধা জানাতেই হয়। বঙ্গবন্ধু না থাকলে তো আজকে যারা বাংলাদেশের প্রধানমন্ত্রী আছেন বা যারা লিডার অফ দি অপোজিশন আছেন, ওনারাও তো থাকতেন না, এই পজিশনে থাকতেন না। হয়তো বঙ্গবন্ধুর ব্যাপারে দিয়েছি, বঙ্গবন্ধু তো নিষিদ্ধ না, নিষিদ্ধ তো হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম। আর এটা তো অ্যাডমিটেড ফ্যাক্ট, পুরো পৃথিবী জানে যে আজকের দিন উনি হত্যা হয়েছিলেন, পুরো পৃথিবী জানে। মানে জানার কি আছে, এই কিন্তু যারা আজকে আছেন তারাও জানেন যে ইতিহাসে বঙ্গবন্ধু কত উচ্চমানের একজন নেতা ছিলেন ওই সময়, যে পুরো পৃথিবী ওনাকে রেসপেক্ট করতো। তো এই এই জিনিসটা তো মেনে নিতে হবে সবাইকে, বা মানা উচিত। অথবা আমি যদি জিয়াউর রহমান সাহেবের কথা বলি, জিয়াউর রহমানও খুব বড় মাপের নেতা ছিলেন। উনি প্যালেস্টাইনের জন্য যে কাজগুলি করেছেন বা মিডল ইস্টে ওনার যে রেসপেক্টেড ছিল ওনার সময়, এটাও তো শ্রদ্ধা, এইখানে তো শ্রদ্ধার ব্যাপার আছে। তো আমি তো দেখেন, আপনি জিয়াউর রহমান সাহেব ইন্ডিয়া গেলেন, তৎকালীন প্রেসিডেন্ট এন্ড প্রাইম মিনিস্টার বোথ অফ দেম ওনাকে এয়ারপোর্টে রিসিভ করেছেন এট দ্য ফুটস্টেপ। তো আমি তো জানি না, আর এই দুই নেতাই এরকম, যাদের জন্য ধরেন বিএনপি, আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি না হতেন, উনি যদি বিএনপি না করতেন, আজকে বিএনপি বলে কোনো দল থাকতো? আর সিমিলারলি আমাদের বঙ্গবন্ধু যদি এই দেশকে স্বাধীন না করতেন, এই দেশ কি বাংলাদেশ হতো? খুশি, এই যার যা প্রাপ্য সেটা আপনাকে দিতে হবে। আমি তো জামাতে ইসলামীকেও বলেছি বা বলে থাকি যে দেখেন, আপনারা এত লজ্জা পান কেন যে আপনি 1947-এ পাকিস্তানের বিরোধিতা করেছেন? ওয়েল, অ্যাজ এ পলিটিক্যাল পার্টি আপনি মনে করেছিলেন যে সেটা হয়তো সঠিক, আর হয়তো সঠিক হতো যদি পার্টিশন না হতো, পাকিস্তান না হতো। তাহলে আজকে মুসলমানদের যে পরিস্থিতি আছে ইন্ডিয়ার মধ্যে, অথবা এই যে আমরা পাকিস্তান করে পলিটিক্যাল স্ট্যাবিলিটি দেখেন, পাকিস্তানেও নাই, ইসেও নাই, আমাদের বাংলাদেশেও কোনো পলিটিক্যাল স্টেবিলিটি নাই। আমরা নিজেদের মধ্যে মারামারি হানাহানি করছি। তো এই জিনিসটা তো আমি জামাত, আমি পাবলিকলি চ্যানেলে বসে বলেছি, আই থিঙ্ক আমার সাথে জামাতের এমপি ভদ্র মহিলা ছিলেন, এবং আমি বলেছি 1971-এ ইউ টুক এ ডিসিশন দ্যাট ইউ উইল, যেহেতু 47-এ পাকিস্তানের বিরোধিতা করেছেন, আপনার কথাটা মানা হয় নাই, আপনি হেরেছিলেন। তখন 71-এ আপনি মনে করেছেন যে ঠিক আছে, এখন পাকিস্তান হয়েছে, এইটা পাকিস্তানই থাকুক, এইখানে আর যেন কোনো ডিভিশন না হয়। এটা তো আমি ওনাদেরকে চ্যানেলে বসে বলেছি। আপনারা লজ্জা করেন কেন? আপনারা ডিসিশন ইসে যান না কেন যে ইয়েস উই টুক আ ডিসিশন এট দ্যাট টাইম, দ্যাট ওয়াজ পারহ্যাপস দি কারেক্ট ডিসিশন। মেবি আপনি বলেন, ক্ষমা চান আপনি আল বাদার আল শাম, যদি এটাতে আপনারা যুক্ত থাকেন, আপনারা যদি করে থাকেন, ক্ষমা চাইবেন, জনগণ ক্ষমা করেও দিতে পারে আপনাকে। বাঙালি তো খুব উদার জাতি, কিন্তু আই এম সরি টু সে যে যে ধরনের
জাতি এখন হয়ে গেছে ইউনূস সরকারের পর থেকে এই যে মব কালচার বা ইভেন এই যে 32-এ যদি কেউ ফুল দিতে চায় ওকে যেতে দিচ্ছে না, ওকে মারপিট করছে। আমিও দেখেছি আসল বা কি নাম ওই ছেলেটার, যে কেউ জিজ্ঞেস করেছে, ডিডব্লিউ জার্নালিস্ট জিজ্ঞেস করেছে ওকে যে আপনি কে, তখন সে বলেছে এসডিএফ নাকি একটা বলেছে যে আমি এসডিএফ এ আছি, কিন্তু বেসিক্যালি হি ইজ এ গুপ্ত জামাত, হি ইজ নাথিং বাট এ গুপ্ত জামাত। তো এখন ধরেন এরা গুপ্তই বা কেন এবং মবই বা কেন, বিকজ সেখানে তো পুলিশ আছে, পুলিশ উইল ডিসচার্জ ডিউটি, পুলিশকে যদি ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে এখানে কেউ যাবে না, যাবে না সেখানে কেউ। ইটস অ্যাজ সিম্পল এজ দ্যাট। এটা ওয়াই টেক দি ল ইনটু ইউর ওন হ্যান্ড? কি এই দেশ কোনোদিনই মানুষ হবে না? আমি আমি আমার ফেসবুকে বলেছি যে রবীন্দ্রনাথ ঠাকুর তো বলেছিলেন যে এত বাঙালি সন্তান আছে কিন্তু ওদেরকে মানুষ করে নাই, 7 কোটি না কত উনি তখন বলেছিলেন। তো আমি সেদিনও লিখলাম যে এখন 30 কোটি হয়ে গেছে, এদেরকে কি মানুষ করা হবে না কোনোদিনই? এরা মানুষ হবে না? এটা কি শুরু হয়েছে দেশে? দেখেন দেশের অর্থনীতির অবস্থা দেখেন কোথায় আছে। দেশের আপনি গ্যাসের অবস্থা দেখেন, জ্বালানির অবস্থা, পাওয়ার নাই, মানে এত খারাপ অবস্থা পুরো দেশে। আপনি ইন্ডাস্ট্রি চালাতে পারবেন না, আপনার ইন্ডাস্ট্রিজ গুলি বন্ধ হয়ে যাচ্ছে গ্যাসের আর ইসের অভাবে। মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। রুরাল এরিয়াতে তারা আরবির অফিসার্স গুলি অ্যাটাক করছে, জনগণই করছে। হ্যাঁ, এইগুলি তো উচিত, যারা পলিটিক্স করছেন ওদের উচিত যে এইগুলি যেন বন্ধ হয়। And I think this is a duty both ট্রেজারি বেঞ্চেরও, যারা এখন অপোজিশনে আছেন ওনাদেরও। তো এই জিনিসটা যদি না হয় তাহলে তো একটা মুশকিল, তো দেশ এগোবে কিভাবে আমি বুঝতে পারছি না। দিস মব কালচার অফ প্রাইভেট ইন্ডিভিজুয়ালস, অথবা আমি এটাকে বলবো প্রাইভেট আর্মির মতন হয়ে গেছে, যে তারা আমাদের বাংলাদেশ আর্মি তো এখন ডান্ডা ইউজ করে, ঠিক আছে, এটা প্রাইভেট আর্মি যারা হাত ঘুষে এইগুলি করে। দিস মাস্ট স্টপ। আই মিন ওয়াই, কেন দেশে এই পরিস্থিতি হবে? রেসপেক্ট এভরিবডি। বঙ্গবন্ধু ডিজার্ভ রেসপেক্ট, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডিজার্ভ রেসপেক্ট। আপনি দুজনকে রেসপেক্ট করেন না, আপনাকে যারা সাপোর্ট করছে আপনার পক্ষে থাকবে, যারা অন্যকে সাপোর্ট করছে তাদের পক্ষে থাকবে। এটা হানাহানির তো কিছু নাই। যদি আপনি সত্যিকারের বাংলাদেশকে ভালোবাসেন তাহলে রেসপেক্ট ইউর লিডার্স, স্টপ ডুইং দিস মববাজি। এন্ড আমার মনে হয় ডক্টর শফিকুর রহমান শুড লুক ইনটু ইট, যে যে মববাজি বা এগুলি যে হচ্ছে এটা যেন না হয়। এটা তো ওনার একটা দায়িত্বের মধ্যে পড়ে। এখন নতুন আমাদের একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, ওনাকে দেখা উচিত যে মব কেন হলো, যারা এই মব করলো বা যাদেরকে অ্যাটাক করেছে সেখানে, এদের তো একটা বিচার হওয়া দরকার। দে শুড বি টেকেন টু টাস্ক। ওদের বিরুদ্ধে তো গভর্নমেন্টকে কোনো ইনিশিয়েটিভ নেওয়া উচিত যে ব্রিং দেম টু বুক, ওদের বিরুদ্ধে মামলা করেন যে এটা কেন হচ্ছে। তাহলে আপনি একদিকে দেখেন গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট চাচ্ছে, গভর্নমেন্ট ওয়ান্টস ইনভেস্টমেন্ট। এই ইনভেস্টমেন্টটা যদি গভর্নমেন্ট চায় তাহলে গভর্নমেন্টের ডিউটিটা কি? গভর্নমেন্টের ডিউটি হচ্ছে যে পলিটিক্যাল স্ট্যাবিলিটি আনা। পলিটিক্যাল স্ট্যাবিলিটি না হলে তো আপনার এখানে কোনো ইনভেস্টমেন্ট আসবে না। আর দিন দিন আমরা এরকম নিচে চলে যাবো। যে আমেরিকানরা এসেছে, আমেরিকানদের সাথে আপনি কথাবার্তা বলেছেন, ভেরি গুড। তো ওরা ইনভেস্টমেন্ট আসার আগে কি এটা দেখবে না যে দেশে পলিটিক্যাল স্টেবিলিটি নাই? আজকে কেন আপনি এই কাজটা করছেন? এটা তো দেশের জন্য ভালো না, একদমই ভালো না। And this mob culture is a cancer in the society of Bangladesh. আপনার কি মনে হয় যে 32-এ কেউ ফুল দিলে বা আজকের দিনে যদি কেউ মিলাদ পড়িয়ে বঙ্গবন্ধু পরিবারের জন্য দোয়া করে, এইটা বিশাল অপরাধ?
দেখেন 32-এ তো যাওয়ার নিষেধ করে নাই গভর্নমেন্ট। গভর্নমেন্ট তো আওয়ামী লীগের কার্যক্রম নিষেধ করেছে। আমি দেখলাম একটা ছেলেকে মার দিলে ওকে জিজ্ঞেস করলো যে তুমি কেন এসেছো, বলে আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, বঙ্গবন্ধুকে রেসপেক্ট করি। হি ইজ নট এন আওয়ামী লীগার, হি ইজ নট এ লিগি। আমি আওয়ামী লীগের না, আমি লিগি না। আমি তো মুসলিম লীগের প্রেসিডেন্ট ছিলাম মাস 1-2 আগ পর্যন্ত। আমি তো যখন শেখ হাসিনার যে কার্যক্রম চলতেছিল আমি তো বিরোধিতা করেছি। তখন তো যারা গুপ্ত আছে, যারা আজকে মত করছে, তারা তো ওনার পক্ষে ছিল। তারা তো তখন চেহারাটা লিগিদের চেহারা, ওদের মাস্ক পরে তারা লিগিদের প্রশংসা করতেছিল, লিগিদের ব্যাপারে আলাপ আলোচনা করতেছিল। বঙ্গবন্ধুকে কি সার্জিস আলম করে নাই? বঙ্গবন্ধুর সম্বন্ধে কি বলেছে দেখেন। আমি বললে কি এটা ভুল হয়? বা এই যে 5 কোটি 6 কোটি যে সাপোর্টার্স আছে ওদের, ওরাও বলতে পারে বঙ্গবন্ধু ইজ ওয়ান থিং, আওয়ামী লীগের কার্যক্রম ইজ অ্যানাদার থিং। আর যে ফুল দিতে যাবে সে, আপনি কি কোনো নিষেধ করেছেন? কোন এরকম অর্ডার জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা কেউ যে বঙ্গবন্ধুর এইখানে যাওয়া যাবে না? আজ সকালে তাদের করা উচিত ছিল। তাহলে এই বেচারা যারা মার খেয়েছে তারা এখানে যেত না। এন্ড ওয়াই দিস প্রাইভেট পিপল উইল ডু দ্যাট? কাউকে ধরে মারধর করবে কেন? আমি দেখলাম ডিডব্লিউ জিজ্ঞেস করছে পুলিশকে, কোনো পুলিশ সৎ উত্তর দিতে পারছে না। বিকজ বঙ্গবন্ধুকে তো ব্যান করে নাই যে বঙ্গবন্ধুর তারিফ করতে পারবেন না, বঙ্গবন্ধুকে নিয়ে সেমিনার করতে পারবেন না। এগুলি কি করেছে? বা আওয়ামী লীগের সময় কি কোনো সেমিনার করা, বা বিএনপি অনেক সেমিনার করেছে আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কোনো কথা বলা যাবে না, এরকম তো কিছু না। আওয়ামী লীগের সময় 15th of অগস্টে তারা খালেদা জিয়ার বার্থডে সেলিব্রেট করেছেন। এই জিনিসগুলি কি বাধা দেওয়া হয়েছে? কি তখন মব সৃষ্টি করা হয়েছে? তা তো করা হয়নি। যখন আমাদের উপরে মামলা মোকদ্দমা এইগুলি আমরা যখন ফেস করেছি, যখন পুলিশকে ফেস করেছি, এইগুলির তো ভিডিওজ আছে। তখন কি আমাদের পক্ষে এসে ওরা দাঁড়িয়েছিল? নো, দে ডিড নট। আজকে যারা মব সৃষ্টি করছে তারা দাঁড়ায় নাই, তারা আমাদের পাশে এসে বক্তব্য রাখে নাই। ওদের বিরুদ্ধে তো কোনো মামলা মোকদ্দমা ওইভাবে, ইয়েস আমি জামাত ওনাকে অ্যারেস্ট করা হয়েছিল, বা আরো কিছু লিডার্সদেরকে অ্যারেস্ট করা হয়েছিল, ওদেরকে ছেড়ে দেওয়া হলো। মানে এখন কথা হচ্ছে যে মব কেন? মব কি হয়েছে কোনোদিন? এই দেশে যদি আপনি মবের কালচার শুরু করে দেন, তাহলে মব কালচারটা শেষ করার জন্য তো কিছু না কিছু পদক্ষেপ নিতেই হবে। বিকজ মব কালচার, আপনি জানেন, আপনি যদি ফ্যাক্টরিজে গুলি, আপনি ইন্ডাস্ট্রিয়াল ইস্যু যদি গিয়ে মব সৃষ্টি করেন, we must be more careful যদি দেশকে এগিয়ে নিতে চাই। আর যদি আপনারা শুধু আওয়ামী লীগ, বঙ্গবন্ধু এদের বিরুদ্ধে থাকেন তাহলে তো দেশ এগোবে না। আপনাদের যদি ক্ষমতা থাকে তাহলে দেশকে এগিয়ে দিয়ে যান। আমি আজকেও চ্যানেলে বলেছি এই মব সৃষ্টি তো কারা করছে। এটা সো স্যাড, এটা খুবই দুঃখজনক। যে কোনো দেশে এটা হলে দুঃখজনক। এইটা 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 আন্তর্জাতিকভাবে দুঃখজনক যে ঘটনাগুলি ঘটছে। আপনি পার্সোনালি এই জিনিসগুলি কেন করবেন? সে শিবির হোক, সে জামাত হোক, সে বিএনপি হোক, ছাত্র দল হোক, ছাত্রলীগটা এখন নাই, কাজে আর বললাম না, এটা কেন ঘটবে? ইভেন ধরেন যদি এই কাজটা ছাত্রলীগ করতো তাহলে এটা আমি নিন্দা করতাম এইটা। বিকজ এইটা হওয়া উচিত না। আমাদের পলিটিক্সকে ক্লিন করতে হবে আমাদেরকে, যেন সবাই তাদের মতামত দিতে পারেন। বিকজ মতামত না দিলে পার্লামেন্টটা বন্ধ করে দেন, তালা লাগাই দেন না পার্লামেন্টে। আমাদের কি এমপি দরকার আছে? এই যে স্যার এই ঘটনাগুলো, তারপরে আপনার এই যে মহিলা মাদ্রাসায় বোমা, তার আগে দুবার পেল আপনার এই বোমা, প্রেসার কুকার বোমা, যদি চলতে থাকে তাহলে কি জাতিসংঘের এই রিপোর্টটা আমাদের উপর কি বিপদ আসতে পারে? আরে এইটা তো খুবই বিপজ্জনক রিপোর্ট। তার কারণ হচ্ছে আপনাকে, আমি জানি না, যদি খুব বেশি বেড়ে যায় আপনার
এই যে আপনি যে মিশনের লোকজন পাঠাচ্ছেন এগুলি সব বন্ধ হয়ে যাবে। খালি তা না, আমাদেরকে তারা হয়তো ভায়োলেন্ট টেরোরিস্ট স্টেট ডিক্লেয়ার করে দিতে পারে বাংলাদেশকে। তাহলে বাংলাদেশ সেটা হলে কে বিনিয়োগ করবে? বরঞ্চ এখান থেকে শিক্ষিত লোকজন যারা আছে তারা চলে যাবে। there will be brain drain। ব্রেন ড্রেন তো এমনি হচ্ছে, আরো বেশি ব্রেন ড্রেন হবে বাংলাদেশ থেকে। we must be peaceful, we must not be violent। পলিটিক্স এর মধ্যে যা ঘটছে বেকারজুসি শিবির বা কেউ যদি করে, দেখেন এখন তো আর লিগ নাই, তো বিএনপি যদি কারোর উপরে হামলা করে বা দল যদি কারোর উপরে হামলা করে বা শিবির বা ওরা যদি হামলা করে, এটা দুঃখজনক। এটা আলটিমেটলি জানি না, যদি এটা খুব বেড়ে যায় ইট মাইট লিড টু সাম কাইন্ড অফ এ সিভিল ওয়ার। আমাদেরকে তো এটার থেকে, বিকজ এই বোমা আপনি যে বললেন কি ওই প্রেশার কুকার বোমা, প্রেশার কুকার বোমা ইজ ভেরি ভেরি ডেঞ্জারাস, ভেরি ভেরি ডেঞ্জারাস। ছাদ টাদ উড়িয়ে দিতে পারে, এত ডেঞ্জারাস। ইভেন সেটা কেন, আপনি যদি আপনার প্রেশার কুকারে যদি আপনি কিছু রান্না করেন আর ওই যে হুইসেল যে হয়, যেটা হয় ওইটা যদি আপনি লক করে দেন, কোনো হুইসেলই হলো না, আর সেখানে স্টিম হতে থাকে, ইট উইল সিম্পলি ব্লো আপ। আপনার কিছুতেই ইট উইল ব্লো আপ। বুঝলি, বোমা বানালে তো ইটস ইভেন মোর ডেঞ্জারাস। সো আমি ব্যক্তিগতভাবে মনে করি দ্যাট বিএনপি শুড স্টার্ট গভর্নিং। আজকে বিএনপির অনেক মিছিল হয়েছে খালেদা জিয়ার জন্মদিনের জন্য, অনেক রাস্তাতে অনেক জ্যাম সৃষ্টি হয়েছে। এইগুলি উচিত হবে গভর্নমেন্টকে বা ডিএমপি কে, যে এইগুলি যখন হয় নোটিশ দিয়ে এবং ট্রাফিকের ব্যবস্থা প্রপার করা উচিত, এবং গভর্নমেন্টকেও দেখা উচিত যে আমরা কোথায় করব। বিকজ দ্য হোল ওয়ার্ল্ড ইজ পাসিং থ্রু আ ভেরি ডিফিকাল্ট ফেজ। আপনাকে বলি, একটু আগে আজকে নিউ ইয়র্কে ট্রাম্প একটা র্যালি অ্যাড্রেস করেছে। ওই র্যালিতে সে বলেছে দ্যাট উই উইল টেক হরমুজ, হরমুজ উইল বি ডিক্লেয়ার্ড এজ এন আমেরিকান টেরিটরি। আমি জানি না আপনি জানেন কিনা, একটু আগে। সো নাও সিচুয়েশনটা দেখেন কোথায় গেছে। যদি এরকম কিছু চেষ্টা সে তো করবে না, এটা করবে না, সে নিতে পারবে না, বিকজ অ্যাডমিটেডলি দিস ইজ ইরানিয়ান টেরিটরি। কিন্তু সে যদি ওইখানে ওদের যে নিউক্লিয়ার অ্যাসেট আছে, যদি কোনো নিউক্লিয়ার অ্যাসেট ব্যবহার করে ফেলে and declares himself to be the winner and takes over, তাহলে আপনি কি বুঝতে পারছেন যে আমরা কত ডিফিকাল্ট সিচুয়েশনে আছি এখন? আগামী সোমবারে ইউরোপীয় ইউনিয়ন দিচ্ছে উচ্চ সতর্কতা। জি জি, তো আমি বলছি যে এইটাতে কেউ করছে, তাদের ছত্র ছায়ায় এই জিনিসগুলি হচ্ছে। এটা গভর্নমেন্ট শুধছি, বিকজ গভর্নমেন্টের জন্য ক্ষতিকর। গভর্নমেন্ট তো এখান থেকে যদি না বের হতে পারে তাহলে একটা মুসিবত হয়ে যাবে। আমাদেরকে তো দেশ চালাতে হবে, উই হ্যাভ টু রান দিস কান্ট্রি। এই দেশের অর্থনীতি চালাতে হবে, এই জনগণকে ফিড করতে হবে। আপনার এত বড় জনগোষ্ঠী, এদেরকে মানুষ করতে হবে, এদেরকে খাওয়াতে হবে, এদের হেলথের ব্যাপারে আমাদেরকে খেয়াল রাখতে হবে। ইটস এ ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন ফর দি গভর্নমেন্ট। আমি তো মনে করি যে গভর্নমেন্টকে গভর্ন করা উচিত, গভর্নেন্সের দিকে জোর দেওয়া উচিত, ইনস্টেড অফ ডুইং এই ছোটখাটো পলিটিক্স এরকম ওরকম তারা করছে, যেটা যেটা আই শুড সে ডার্টি পলিটিক্স। গভর্নমেন্ট হোক বা অপোজিশনে জামাত হোক বা যারাই করছে, এটার থেকে বেরিয়ে আসতে হবে। যদি না বের হতে পারি, আই এম টেলিং ইউ, যদি এই জিনিসগুলি বাড়তে থাকে, আল কায়দা মাল কায়দা এগুলি যদি বাড়তে থাকে, এই দেশে ইনভেশন হবে, কোন দেশ এসে ঢুকে পড়বে আপনার দেশে। যেমন স্যার, যে আমি তো বলছি যে আগামী সপ্তাহে ইউরোপিয়ান ইউনিয়ন হয়তো দিতে পারে নিষেধাজ্ঞাটা। সেটা আমি এত জোর দিয়ে বলছি এই জন্যই যে, যেহেতু আমি অনেক বছর এই ইমিগ্রেশন নিয়ে কাজ করেছি, ওই গ্রুপগুলোতে আমি এখনো আছি। যদি এই মুহূর্তে আমি পেনশনে চলে যাব আর 4 মাস পরে, যার কারণে আমি আর যাই না কোথাও কাজে, বাসায় থাকি, কিন্তু গ্রুপে তো রয়ে গেছে আমি, কলিগ গ্রুপ, বিভিন্ন গ্রুপ। সেখান থেকে যে মেসেজটা আমি রিসিভ করেছি, সেখানে বলা হয়েছে যে এক্সট্রা স্পেশাল সার্ভেইলেন্স অ্যাবাউট বাংলাদেশ।
she people. জি 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 মানে বুঝতে পারছেন স্যার, এই মেসেজটা দেওয়া মানে কি আমার কলিগরা সবাই এখন একটু ভালোভাবে লক্ষ্য করবে। এর আগে পাকিস্তানের ক্ষেত্রে ছিল এটা যে 60% ক্যান্সেল করতে হবে, ভিসা থাক আর যায় হবে, সেম ঘটনা আসছে। তো এটা তো এখনো আমরা জানবো না, পরিষ্কার করে না এরা, কিন্তু ভেতরে ভেতরে তো বলে রাখে স্যার। জি জি এখন এটা কানাডা দিয়ে জি জি এটা স্যাংশন আসতে পারে বাংলাদেশের উপরে। তো আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে আপনি এদিক ওদিক নজর না দিয়ে এই সব জিনিসে পলিটিক্যাল স্ট্যাবিলিটি কিভাবে হতে পারে, যে না আমাদের উপরে কোনো স্যাংশন না আসতে পারে, যে আমরা একটা টেরোরিস্ট স্টেট, একটা ভায়োলেন্ট স্টেট, এটার থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। আর এই যে মববাজি যারা করছে, বিকজ আমি সবসময় মনে করেছি যে জামাত এর মধ্যে অনেক এডুকেটেড লোকজন আছেন, শিক্ষিত লোকজন আছেন, তারা হয়তো এই পার্টিকে ভালো পরামর্শ দেবেন যেন যারাই এই কাজগুলিতে যুক্ত আছেন তারা যেন না থাকেন, কিভাবে, বিকজ দেশ তো ওদেরও। আপনি তো ওদেরকে বাদ দিয়ে ধরেন আজকে যদি আওয়ামী লীগ ইলেকশন করতো, ঠিক আছে, ওদের এত 30% ভোট হতো না, এটা ধরে নেন, বা ওরাও জানে ওদের 5, 6, 7, 10% তো হতো ভোট। তো ওদের এই 10% জনগোষ্ঠী যে জামাতকে ধরে নিচ্ছে, আমি সাপোর্ট করছে, রিয়েল সাপোর্ট যদি থাকে, যখন আওয়ামী লীগও মাঠে থাকবে, বিএনপিও মাঠে থাকবে, তাহলে ওদেরও তো দেশ। এই দেশ তো রক্ষা করতে হবে সবাইকে মিলে, এটা তো একক কেউ পারবে না। কিন্তু যে জিনিস ইন্ট্রোডিউস হয়ে গেছে এই দেশে, সেটা বন্ধ করতে হবে। এটা বন্ধ করার জন্য পুলিশকে কঠোর হতে হবে, কঠিন ভাবে এইটাকে দমন করতে হবে, সেটা যে দলেরই হোক, যে দলেরই হোক। মানে আপনি যদি বঙ্গবন্ধুর 32-এ গিয়ে ফুল দেবেন এটাতে, আর ইন্ডিভিজুয়াল দেখেন কোন র্যালি করে কেউ যাচ্ছে না, লোকজন ওইভাবে যাচ্ছে না, একটা লোক ভালোবাসার এসে যাচ্ছে, আপনি ওকে ধরে ওই যে ছেলেটার ছবি দেখালেন, সে মারধর করছে ওকে, তো ওকে তো সে যেই দল না, ওই ছেলেকে আমি আবার শুনেছি সে বলেছে যে আমরা এখানে 8-10 জন আছি, আর শাহবাগে আমাদের 15 জন আছে ওইখানে ওয়েট করছে। আমি নিজে কানে শুনেছি। কেন কেন আপনি বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন করেন গিয়ে, আর কেউ যদি বঙ্গবন্ধুর হত্যা দিবসে একটা ফুল দিতে চায়, ওকে কেন আপনি বাধা দেবেন? আপনি গিয়ে ডক্টর শফিকুর রহমান সাহেবের জন্মদিন পালন করেন, সেখানে তো আপনার আওয়ামী লীগ বা কোন লীগই এসে বাধা দেবে না আপনাকে, কোনো মানা নাই। কিন্তু মব কালচার মাস্টেন। এবং দেখেন আবার ইউনূসের কথা বলতে হয়, এই লোকটা দেখেন কি করে গেছে দেশে। দিস ইজ হিজ ডিভাইস, এই মব কালচার ইজ হিজ ডিভাইস, সেই জিনিসটা সৃষ্টি করে গেছে, সে না করলে এটা হয়তো হতো না। দেখেন এইটা অতি দুঃখজনক, and police is not giving them any protection, পুলিশ ওদেরকে মদে ছেড়ে দিয়েছে। মানে পুলিশ যদি এই হয় পুলিশিং, এই হয় ল অ্যান্ড অর্ডার দেশে, এই দেশটাকে আপনি রাখতে পারবেন? দ্যাট ইজ মাই বটম লাইন কোয়েশ্চেন। দেশকে রাখা মুশকিল হয়ে যাবে। আর্মি মিশন নিয়ে পাগল হয়ে যাচ্ছে, আপনার সব মিশন শেষ হয়ে যাবে। বিকজ এই জাতিকে এখন আপনাকে বলি, এই জাতিকে অনেক দেশ আছে যারা মনে করছে এখন that it is a very violent country, প্রত্যেকটি নাগরিক ভায়োলেন্ট এই দেশের, এমন একটি পরিস্থিতিতে আমরা চলে গেছি। সো আপনি যে মিশনে যাবেন, আমি ওয়াকারুজ্জামান সাহেব, আপনি তো মিশন করে you participated with whomever you wanted to, the Americans and others. এই মিশন তো আমেরিকানরাই আপনার শেষ করে দেবে এইসব দেখে। আপনি তো এখনো 3rd of November there are elections in the United States of America, সেখানে হাউস কে কন্ট্রোল করবে আমরা জানি না এখনো। in all likelihood house will shift to the Democrats, তখন কি সিচুয়েশন হবে? সিকিউরিটি কাউন্সিলে আপনাকে যদি ডিক্লেয়ার করে দেয় একটা টেরোরিস্ট কান্ট্রি, একটা ভায়োলেন্ট কান্ট্রি,
আমরা কোথায় যাব? আমাদেরকে তো কেউ ভিসাও দেবে না, কেউ ব্যবসা করবে না, কোনো মিটিং করতে যেতে পারবো না। এই সিচুয়েশন আমাদের সামনে চলে আসতেছে। And it's only coming because of mob culture. It is only coming because of these boys. এই 8, 10, 15, 20 জন যারা মব করছে। প্লিজ, আমি ওদের সাথে ডাইরেক্ট কথা বলছি যে দেখো বাবা, ডোন্ট ডু দিস। এই মব করো না। যদি তোমাকে কিছু ভালো না লাগে, পুলিশ তো এখানে বসে আছে 32-এ, পুলিশকে বলো যে ওকে অ্যারেস্ট করেন, নিয়ে যান, হয়ে গেল। তোমরা মারধর এই মব কেন সৃষ্টি করছো? দেশ কি তোমরা চাও না যে দেশ ভালোভাবে চলুক? তোমরা কি চাও না যে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হোক? তোমরা কি চাও না যে তোমার ছেলে মেয়ে যারা হবে, তোমার বাপ মা ভালোভাবে চলতে পারে, এই দেশে তাদের ভালো চিকিৎসা হয়, এই দেশে তোমার যে ছেলে মেয়ে হবে যখন তুমি বিয়ে করবা তখন ছেলে মেয়ের যেন ভালো শিক্ষা পায়? এইটা কি চাও না? না তোমরা চাও যে এই দেশটাকে একটি কলোনি বানিয়ে দিবা কারো? তুমি তো ঠেকাতে পারবে না, তুমি মপ করে ঠেকাতে পারবে না ওদেরকে, যারা এইটাকে কলোনাইজ করার যদি চেষ্টা করে। বুঝতে হবে কি পৃথিবী কিভাবে চলছে, তোমরা বোঝো না। তোমাদের উচিত যাও পড়াশোনার মধ্যে মন লাগাও, পড়াশোনা করে মানুষ হওয়া দরকার। আর যারা মারধর করছে তারা তো মানুষের ভিতরে পড়ে না, পড়বা না। মাফ চাও, জাতির কাছে মাফ চাও, আল্লাহর কাছে মাফ চাও যে আমরা ভুল করেছি, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। এই জাতিকে বাঁচাও, এই দেশকে বাঁচাও, যেন এই দেশ আর জাতি এগিয়ে যেতে পারে। স্যার, আপনি তো জানেন যে রয়ের চিফ এসেছিল বাংলাদেশে, ওনার সাথে আরো 3 জন এসেছিল, এবং আমাদের প্রধানমন্ত্রী সম্ভবত আগামী 22 তারিখ সম্ভবত দিল্লি যাচ্ছেন ভিজিটে। উনি দিল্লি যাচ্ছেন, এর আগে এরা আসলো, রয়ের ইয়েরা আসলো। সবকিছু মিলিয়ে কি মনে হচ্ছে আপনাদের কাছে? কি যত জায়গায় যত মিটিং হচ্ছে, এখানে কি শেখ হাসিনা প্রত্যাবর্তনের কথাবার্তা কি হচ্ছে কিনা, বা ওনার মামলাগুলোর ব্যাপারে? দেখেন, শেখ হাসিনা ইজ দ্য কি ফ্যাক্টর। আপনাকে বুঝতে হবে শেখ হাসিনা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এখন শেখ হাসিনার সাথে অনেক দেশও জড়িত আছে। এখন ওরা বুঝতে পেরেছে যে কোথায় কি হচ্ছে। ওরাও তো দেখছে, প্রত্যেকটা দেশ দেখছে যে বাংলাদেশ কি হয়েছে, শেখ হাসিনার সময় কি অবস্থা ছিল আর এখন কি। আর এই ডেমোক্রেসির থিওরি মেরি যেটা আছে না, থিওরি দিয়ে দেশ এগোয় না। একটু দয়া করে আপনি পড়েন, লি কুয়ান ইউ কথাগুলি শোনেন যে সে কি বলছে, কিভাবে সে সিঙ্গাপুর বানিয়েছে আজকে যেটা আছে। থিওরি দিয়ে ডেমোক্রেসি হবে না। ডেমোক্রেসি হবে আপনার দেশের জনগণের মেধা, শিক্ষাগত যোগ্যতা এবং স্ট্রং মিডল ক্লাস, শিক্ষিত মিডল ক্লাস, স্ট্রং শিক্ষিত মিডল ক্লাস দিয়ে আপনি যদি হয় তাহলে আপনি ডেমোক্রেসি। আপনি এইটা তো গ্রিসের ডেমোক্রেসি না স্যার। ওইখানে কয়টা লোক ছিল, আইসা বসতো এক জায়গায় আর বসে কথাবার্তা বলতো। দ্যাট ডেমোক্রেসি ইউ ক্যানট হ্যাভ। আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি বাংলাদেশে আমেরিকান ডেমোক্রেসি চান না আমেরিকান টাইপ, না আপনি বাংলাদেশে ইংল্যান্ডের ডেমোক্রেসি চান, না আপনি বাংলাদেশে ইউরোপিয়ান এই যে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজের ডেমোক্রেসি চান, না আপনি সিঙ্গাপুর মালয়েশিয়ার মতন ডেমোক্রেসি চান, না আপনি ইরানের মতন ডেমোক্রেসি চান। We have to take a decision. We have to take a call on these things. Because আপনার ওই ধরনের ডেমোক্রেসি আপনার কনস্টিটিউশনে অ্যামেন্ডমেন্টস আনতে হবে, কনস্টিটিউশন অ্যামেন্ড করে রিফর্মস আনতে হবে। এইটা যদি আপনারা না করেন, না করতে পারেন, তাহলে দেশকে কিভাবে রক্ষা করবেন? আপনাদের কি স্কিম আছে দেশ রক্ষা করার জন্য? আমি এই প্রশ্নটি মব যারা সৃষ্টি করে ওদেরকে জিজ্ঞেস করছি
ডু ইউ ওয়ান্ট অ্যানাদার জেনোসাইড ইন দিস কান্ট্রি? যদি আমাদের এখানে 3,30,00,000 যাই মারা গেছেন, আপনি কি ওই ধরনের কিছু চাচ্ছেন এই দেশে যে আবার কিছু? মানে এইটাই আমরা করতে থাকবো? আমরা কি এই দেশে অভ্যুত্থান, রেভলিউশন, স্বাধীন বারবার করবো? আমরা এই দেশটাকে এগিয়ে নেব না? কোন ফর্মুলা এগোবে? আসেন, লেট আস অল সিট এন্ড ডিসাইড যে আমরা কি করব বা কিভাবে করব আমরা এই জিনিসগুলি। এটা তো আমাদের করতে হবে। স্যার, আমাদের দেশে তো বর্তমানে বিদ্যুৎ, গ্যাস, বিদ্যুৎ, কারেন্ট সবকিছুরই ব্যাপক সমস্যা চলতেছে। এই কথাটার মানে কি? শেখ হাসিনা কি সব ভারতে তুলে দিয়ে গেছে, এই জন্য ওনারা এত বিপদ? দেখেন, এইসব কথা বলে তো লাভ নাই। এইগুলি তো ওর বয়ান একটা সৃষ্টি করছে। বয়ান দিয়ে তো কাজ হবে না, কাজ করতে হবে আমাদেরকে ফ্যাক্টস এন্ড ফিগার্স নিয়ে। আমি আজকে একটা টক শোতে ছিলাম যেখানে যেখানে আমি যেখানে আমি বলেছি যে আপনার এই যে কিসের ব্যাপারে, সরি কি যেন ছিল, গ্যাস, কারেন্ট। হ্যাঁ হ্যাঁ, না সরি, আমি এইটা না, বিকজ আমার সাথে আইয়ুবি সাহেব ছিলেন, আর বিএনপির এমপি মনি ছিল, হি ইজ অলসো এমপি আইয়ুবি। তখন আমি এই জিনিসগুলি বলেছি। আমি বললাম যে দেখেন, আপনারা সবাই এই বাংলাদেশে শেখ হাসিনার সময় আমরা সবাই বলেছি, আমিও বলেছি, এই যে চুক্তিগুলি আছে এই চুক্তিগুলিকে জনগণের সামনে, তো গভর্নমেন্ট তো আনে নাই জনগণের সামনে কোন চুক্তি। তারপরে আমরা পার্লামেন্টে এতদিনের একটা সেশন হয়ে গেল, এত লম্বা সেশন হয়ে গেল, এই সেশনেও কিন্তু আমি জামাতকে বললাম আপনারাও তো এই ইস্যুটা রেজ করেন, এই ইস্যুটা তো রেজ করা উচিত ছিল আপনাদের। আপনি তো ইস্যু রেজ করেন নাই, কেন করেন না? যে যে গোপন চুক্তিগুলি করেছে ওই চুক্তিগুলি দেখান, ফরেন মিনিস্ট্রির কাছে তো আছে সব, ইউনুসও দেখায় নাই, এই অ্যাডমিনিস্ট্রেশনে জামাত ইসলামীও এই ইস্যুটা পার্লামেন্টে রেজ করে নাই, যে প্লেস করেন পার্লামেন্টে। হয়তো এখন করবেন, আমি জানি না, বাট তখন তো করেন নাই। তো আমাদেরকে সবাইকে সেন্সিবল হতে হবে, আমাদেরকে হোয়াট ইজ রাইট সেটা বলতে হবে, হোয়াট ইজ রং সেটা রং আমাদেরকে বলতে হবে। দেখেন, আমি কি বলি না, আমি যখন আইসিটি কে চ্যালেঞ্জ করেছি তখন তো আমি বলেছি যে 2011-এ অ্যামেন্ডমেন্ট করে যে জামাত নেতাদেরকে যে আপনি ফাঁসি দিয়েছেন, দ্যাট ইজ রং। দেন 2024-এ আপনি যখন ইউনুস অ্যামেন্ডমেন্ট করে আইসিটির আইনে আপনি যখন শেখ হাসিনার এই ট্রায়াল করছেন, ইট ইজ রং নাও। এবং যদি আপনি আমার কথা না শোনেন তাহলে এর পরে যাদের ট্রায়াল হবে তখনও আমি একই কথা বলবো, that it was wrong in 2009-2011, it was wrong in 2024 and it is wrong today. তখনও আমি এই কথা বলবো, যেটা রং সেটা রং, যেটা রাইট সেটা রাইট। আমাদের তো এই জন্য ইনসাফ আমাদের কিভাবে হবে, আমাদের জাস্টিস কিভাবে হবে? আমরা তো জাস্টিসের দিকে যাচ্ছি না, একদমই যাচ্ছি না। তো এই জিনিসগুলি তো দেখতে হবে। যেমন আমাদের গ্যাস নিয়ে তো আমাদের যে প্রধানমন্ত্রী এখন আছেন তারেক জিয়া, উনি বললেন যে এই আমাদের গ্যাস ক্ষেত্র থেকে ভারত পাশাপাশি কূপ খনন করে সব নিয়ে যাচ্ছে, এদিকে মায়ানমার নিয়ে যাচ্ছে। এর সাইন্টিফিক যুক্তি কোথায়? এইটা ওনাকে জিজ্ঞেস করতে হবে যে সাইন্টিফিক যুক্তিটা দেন। হাওয়েভার আমি এইটা বলবো যে আমাদের গ্যাস যেটা এলএনজি যেটা আসছে সেটা তো আমাদের সমুদ্রের যে ইয়েটা আছে, টার্মিনালটা আছে, টার্মিনালে যাচ্ছে। অনেক সময় হয় কি যে জাহাজ লাগতে পারে না, বিকজ ওয়েভস এর জন্য ওকে যেভাবে লাগা দরকার সেভাবে লাগতে পারে না, যার জন্য এলএনজি। এলএনজি কি আমরা করি, এলএনজি যখন আমাদের দেশে যখন এলএনজি আসে এটা ওইখানে যখন আনলোড হয়, ইট ইজ ইন লিকুইড ফর্ম। আমরা 150 ডিগ্রি সেন্টিগ্রেডে বা কততে এইটাকে লিকুইফাই করে
এই গ্যাসটাকে ওই বড় বড় জাহাজের মাধ্যমে আমাদের সবখানে ইম্পোর্টার আসার পরে এই গ্যাসটাকে আবার বয়লারে দিয়ে অনেক গরম করে এটাকে গ্যাসে আবার কনভার্ট করা হয়, কনভার্ট করে তারপরে এইটা সবাই দেওয়া হয়। তো আমাদের এই প্রক্রিয়া আছে, একটা ঠিক চলছে, একটা বোধহয় আরেক কোন এক্সেলেটর নাকি একটা কোম্পানি আছে, ওদেরটা বোধহয় এক্সেলেটরের কিছু সমস্যা হচ্ছে, বাট সামিটেরটা চলছে। সামিট ইজ নট হ্যাভিং আ প্রবলেম। তো আমাদেরকে এই জিনিসগুলি দেখতে হবে। আর আমি একটা কথা বলি, তারেক জিয়া সাহেবের ক্যাবিনেট যেটা আছে, আমি বারবার বলি ওটি ওর মধ্যে ডেপথ নাই। আচ্ছা দেখেন, যে ভদ্রলোককে আপনি এনার্জি মিনিস্টার করেছেন টুকু সাহেবকে, এই টুকু সাহেব তো এনার্জি মিনিস্টার খালেদা জিয়ার সময় ছিল, তবে খালেদা জিয়ার সময়ও এই প্রবলেমস গুলি হয়েছিল, তখন খালেদা জিয়া ওনাকে বাদ দিয়ে দিয়েছিলেন, ওনাকে রাখেন নাই এনার্জি মিনিস্ট্রিতে। তো আমার কথা হচ্ছে যে আপনি তো আপনার আম্মা যখন বাদ দিয়ে দিয়েছিলেন ওনাকে এনার্জি থেকে, তখনও তো আপনি সিনিয়র জয়েন্ট সেক্রেটারি বিএনপি ছিলেন এবং আপনি অ্যাক্টিভলি পলিটিক্সে পার্টিসিপেট করছিলেন। ইউ ওয়ে পার্টিসিপেটিং ইন পলিটিক্স। আপনি তো জানেন যে টুকু সাহেব কি করেছেন বা কি করেন নাই, বা আপনার আম্মা বাদ দিলেন। সে কি একটি এক্সপার্ট লোক তো না এনার্জি সেক্টরে, সে তো ব্যবসা করে, সুতার ব্যবসা করে, ফ্যাব্রিকের ব্যবসা, এইটা হলো তার ব্যবসা। এটা তো আমি তো টুকুকে জানি যে সে কি হারুন লালবাগের হত্যাকাণ্ড যেটা হয়েছিল, কানসার্ট হত্যাকাণ্ড, টুকু সাহেবের সময় তখনও তো টুকুই ছিল, টুকুই তো ছিল তখন। পরে ওনাকে সরিয়ে দেওয়া হয়েছিল। তো এই জিনিসগুলি কেন তারেক সাহেব কেন রেখেছেন ওনাকে? কি ওনার কাছে ওর চেয়ে বেটার লোক নাই? আমি এই কারণে আগে অনেকবার বলেছি যে স্যার আপনি এক কাজ করেন, কনস্টিটিউশনকে এমেন্ড করে আগে 10% টেকনোক্র্যাট ওটা আছে না, এই 10%টাকে আপনি একটু বাড়িয়ে 30% করে দেন। বিকজ আপনার যে লোকজন আছে, এই লোকজন এই দেশটা চালানোর মতন সিচুয়েশনে না। তো আপনার যদি আপনি 30% করে দেন, তাহলে আপনি এক্সপার্টসদেরকে নিয়ে একটি সুন্দর ক্যাবিনেট গঠন করতে পারবেন। গঠন করলে আপনার তো 2/3 আছে, 10%-এর জায়গায় 30 করে দেন, আপনি 30 না তাহলে 20 করে দেন। বা আপনার টাইম শেষ যখন হবে 30% করলেন, টাইম শেষ হলে আপনি যদি চান যে অন্য কেউ আসলে তাকে 30% তার জন্য না থাকুক, আপনি আবার এমেন্ড করে 10% করে দিয়ে 15% যা আপনার ইচ্ছা সেটা করে দেবেন, আপনার তো 2/3 আছে। বাট আপনি এই মুহূর্তে দেশ ইজ ইন আ ক্রাইসিস। এই দেশ এখন এই ভ্যান্ডালিজমটা যেটা হচ্ছে, এই ভ্যান্ডালিজমটা সাপোর্ট করতে পারবে না দেশ। দেশে তো আপনাকে ওইভাবে চালাতে হবে যেখানে সাপোর্ট হয়। এন্ড আই এম শিওর আমার এই যে এখানে যে ইন্ডাস্ট্রিজ গুলি আছে, ইউরোপিয়ান ইউনিয়নের প্রত্যেক দেশের উদ্দেশ্যে আছে, আমেরিকান জারিয়ার বা ইন্ডিয়ান জারিয়ার বা পাকিস্তানি জারিয়ার সবই তো আছে। ওরা তো ওদের দেশের সব রিপোর্টস গুলি পাঠাচ্ছে, প্রত্যেক দিনই পাঠাচ্ছে রিপোর্টস গুলি যে দেশে কি অবস্থা আছে। তারপরে এর মধ্যে ধরেন আপনার এত তাড়াহুড়া করার কি দরকার ছিল? ভোলার 40,000 crore টাকার প্রজেক্ট আপনি একটি কোম্পানির মাধ্যমে দিয়ে দিলেন বা দেবেন বা হোয়াট এভার, সেখানে সালাউদ্দিন সাহেবের ছেলে এইটা আরো মানে এইগুলি তো জনগণের হিসেব পড়ছে এবং এই জিনিসগুলি তো সব বাইরে যাচ্ছে। রিপোর্টস আর গোয়িং আউটসাইড দ্য কান্ট্রি, নাম্বার 1। নাম্বার 2, আপনি জানেন যে 3টা অ্যাম্বাসেডর, আমেরিকান অ্যাম্বাসেডর আপনার বিরুদ্ধে খারাপ রিপোর্ট স্টেট ডিপার্টমেন্টে দিয়েছে। দ্য লাস্ট ওয়াজ মরিয়ার্টি, ঠিক আছে, স্কেচিং রিপোর্ট। আপনাকে তো আরো কেয়ারফুল থাকা দরকার, আরো কেয়ারফুল থাকা উচিত। হ্যাঁ, আমি জানি উনি সিম্পল মানুষ, এদের মধ্যে হিউম্যানিটি আছে, কিন্তু এই দেশ পরিচালনা করার মতন
ওনার মধ্যে মেধা আছে কিনা এইটা আমি খুব শিওর না, আই এম নট ভেরি শিওর, বিকজ 6 মাসে আমি যা দেখেছি, দেখেন ব্যাংকিং সেক্টরে এখন পর্যন্ত ঠিক হতে পারেনি। আপনি ব্যাংকিং সেক্টরে একটি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আপনি এমন একটি লোককে দিয়েছেন হু হ্যাজ ভেরি লিটল আইডিয়া। সে এককভাবে গিয়ে সে কি ওয়ার্ল্ড ব্যাংকে বা IMF এ বা অন্য কোথাও গিয়ে এই টেকনিক্যাল জিনিসগুলি কি আলাপ করার মতন ওনার মেধা আছে? আমার জানা মতন সেটা নাই। আর যদি থেকে থাকে তাহলে ইটস এ ভেরি গুড চয়েস, বাট চুজ তো আপনি করছেন সবাইকে। ইউ হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি। এটা তো অন্য কেউ চুজ করছে না, তাহলে রেসপন্সিবিলিটি কে নেবে? এটা আপনাকেই তো নিতে হবে। তো আপনাকে আমি অনুরোধ করবো যে আপনি গভর্নেন্সের উপরে বেশি জোর দেন, সো দ্যাট দেশটা এগোতে পারে। আর আপনি এই হাসিনা ফোবিয়াতে ভুগেন না। হাসিনা, শেখ হাসিনা যা করেন শেখ হাসিনা সেটা করবে, সেটা শেখ হাসিনার ব্যাপার, সেটা আওয়ামী লীগের ব্যাপার। আরেকটি আপনাকে অনুরোধ করব যে এইসব জিনিস থেকে বাঁচার জন্য আপনি পলিটিক্যাল ফিটা ক্রিয়েট, লেট আওয়ামী লীগ, আপনার কাছে স্পেস তো ভিক্ষা চাইবে না, আওয়ামী লীগের তো স্পেস আছেই, মোর দেন 5-6 crores তো ওদের লোভী আছে। ক্রিয়েট দ্যাট এনভায়রনমেন্ট যে বিএনপি, আওয়ামী লীগ, জামাত সবাই মিলে এই দেশটাকে এগিয়ে নিতে পারে। যে খারাপ জিনিসগুলি হয়েছে ইউনুসের সময়, যেভাবে অর্থনীতি ডিস্ট্রয় করা হয়েছে, যেভাবে মব কালচার সৃষ্টি করা হয়েছে, যেভাবে সব কমিশন গুলি ফেল করেছে, ঐক্য কমিশন যেভাবে অনৈক্য করে দিয়ে গেছে দেশে, এই জিনিসগুলির উপরে আপনি আপনার ফোকাসটা করেন। Talk to people who understand these things. Talk to people who understand the current geopolitical situation. Talk to the people who understand geoeconomics. ওদের সাথে বসেন। আপনাকে বেশি টাইম এই দিকে আপনি দেন যে কোথায় কোথায় চেঞ্জেস করতে হবে, কোথায় কোথায় আপনাকে ঠিকঠাক করতে হবে। সবকিছু আপনার যে টিম আছে, আই এম সরি টু সে যে এই টিমের মধ্যে ওই গভীরতা নেই, ওই গভীরতা নাই যে ঠিক করে। আপনার আম্মা দেখেন, উনি 91-এ চালিয়েছেন না দেশ। we are all full of praise for her, ওনার জন্য দোয়া করি, উনি কত সুন্দরভাবে উনি চালিয়েছেন। উনি দেখেন কেয়ারটেকার গভর্নমেন্ট তো উনার ডিমান্ড ছিল না, উনি তো প্রেসিডেন্সিয়াল চেয়েছিলেন, কিন্তু তারপরে উনি পার্লামেন্টারি ফর্মে চলে গেলেন। আপনার আম্মা কেন? পলিটিক্যাল স্ট্যাবিলিটির জন্য। আপনার আম্মা যে ফেব্রুয়ারি মাসে ইলেকশন করালেন, যেটাকে আওয়ামী লীগ বা অন্যরা যা সব কথা ন্যারেটিভ একটা বানায়, ওটা তো ওর জন্য করেন নাই, ওইটা তো উনি করেছিলেন সাংবিধানিক কন্টিনিউটির জন্য উনি করেছিলেন। যে কন্টিনিউটিটা উনি অ্যামেন্ডমেন্ট করে যেভাবে অপোজিশন চেয়েছিল, অপোজিশনের ডিমান্ডস মিট করেছেন উনি, মিট করে উনি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করে উনি কেয়ারটেকার চিফ জাস্টিস হাবিবুর রহমান শেলিকে দিয়ে উনি বিদায় নিলেন। she resigned from parliament, she resigned as the prime minister, 3-4 মাসের মধ্যে হ্যান্ডেড ওভার পাওয়ার টু চিফ জাস্টিস হাবিবুর রহমান শেলি, আর চলে গেলেন, দিয়ে উনি ইলেকশন করলেন। আপনার আম্মার থেকে কিছু শিখেন, লার্ন ফ্রম হার। উনি তো এই করেছেন, কেন করেছেন? টু অ্যাকোমোডেট দি অপোজিশন, যেন অপোজিশনকে অ্যাকোমোডেট করি, দেশে স্টেবিলিটি হোক। কে সরকারে আছে বা না আছে সেটা ইজ নট ইম্পর্টেন্ট, বাট দেশ তো আপনারও একটা দায়িত্ব আছে, আমারও দায়িত্ব আছে ইন্ডিভিজুয়ালি অ্যাজ এ সিটিজেন, যেন সবকিছু ঠিকভাবে চলে। দেশ তো আমারও। যতটুকুন প্রাইম মিনিস্টার তারেকের, যতটুকুন শেখ হাসিনার ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার শেখ হাসিনার, যতটুকু আমাদের জামাতের নেতা বা জামাতে যারা পলিটিক্স করছেন ওদের যতটুকুন, আমাদের সবাই তো ততটুকুনই দেশ। এই দেশ আমাদের, এই দেশটাকে আমাদেরকে ঠিক রাখতে হবে। দেশে যা ঘটছে, ল অ্যান্ড অর্ডার নাই দেশে, এই জিনিসগুলি না করলে আপনি দেশকে এগিয়ে নেবেন কেমনে?
আর যে আপনি বললেন ওনার যাওয়ার কথা যে বললেন, দেখুন দিস আর ডিসিশন দ্যাট ইউ হ্যাভ টু টেক। আপনার কাছে খুব শর্ট উইন্ডো আছে, বিকজ 27-28 অগস্টের পরে কিন্তু মোদী সাহেব আর থাকছেন না। মোদী সাহেব এসসিওতে চলে যাচ্ছেন, সাংহাই কনফারেন্সে। সেখান থেকে আসার পরে মোদী সাহেব আর আপনাকে সময় দিতে পারবেন না, বিকজ উনি ব্যস্ত হয়ে পড়বেন, ব্রিক্স নিয়ে উনি ব্যস্ত থাকবেন। ব্রিক্স এর পরে উনি চলে যাবেন জেনারেল অ্যাসেম্বলিতে। আপনারও ডেট ফিক্সড আছে জেনারেল নিউ ইয়র্ক যাওয়ার, জেনারেল অ্যাসেম্বলিতে 21-22 সেপ্টেম্বর। আমার মাননীয় প্রধানমন্ত্রীরও ডেট ফিক্সড আছে যে উনি ওই দিনে যাবেন, উনি নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দেবেন। তো সেপ্টেম্বর মান্থ ইজ গোয়িং টু বি ভেরি টাইট ফর এভরিবডি। তো এই জন্য আপনি গেলে প্লিজ, আমি বারবার বলি, পিপলকে কনফিডেন্সে নেন, অ্যানাউন্স দ্য ডেট দ্যাট ইউ আর গোয়িং, অথবা বলে দেন যে আপনি যাবেন না, যেটাই আপনি ভালো মনে করেন। বিকজ আপনি তো বাংলাদেশের কর্ণধার, আছেন, আপনাকেই তো বলতে জনগণকে কনফিডেন্সে নিয়ে বলে দেন যে আমি এখন যাব না, জেনারেল অ্যাসেম্বলি থেকে আসার পরে আমি চিন্তা ভাবনা করবো যে আমি কখন যাব। তারপরে দেখেন, আপনি আপনার কাছে ফরেন সেক্রেটারি নাই। বাংলাদেশ ফরেন মিনিস্ট্রিতে দের ইজ নো ফরেন সেক্রেটারি এট দ্য মোমেন্ট। বুঝছি, এই ক্রুশিয়াল সময় বাইল্যাটারাল ভিজিটে উনি যাবেন, ফরেন সেক্রেটারি লাগবে তো ওনার। তারপরে সাম ডিপ্লোম্যাটস, ধরেন আমাদের দেশকে যারা আছে, সাউথ এশিয়ান দেশ বা ইন্ডিয়ার দেশ যদি আলাদা থাকে, সেখানে যারা আছেন ওনাদেরকে গিয়ে তো আমাদের প্রধানমন্ত্রী ভিজিটটার জন্য আগের থেকে ওইখানে গিয়ে সবকিছু রেডি করতে হবে। তো এইটা কবে ঘটবে, কবে যাবেন? আর আপনি কথাটি আরেকটা বলেছিলেন ইসের ব্যাপারে, ওই যে আসছিল জয়েন্ট দি চিফ অফ র। ওয়েল, আপনি ঘটনাগুলি দেখেন, আপনি দীনেশ ত্রিবেদীর সাথে কথা হয়েছে যখন গোর এসেছিলেন, তারপরে সাথে সাথে দীনেশ ত্রিবেদী ইন্ডিয়া চলে গেল পরামর্শ করার জন্য। সেখান থেকে আসলো, ওদিকে গোর করলো কি, গোর আবার 2-3টা মিটিং করেছে অজিত ডোভালের সাথে, অন্যদের সাথে বার্তা পাঠিয়েছে আমেরিকা, এইগুলি গোর করলো। আপনি 10 তারিখে প্রাইম মিনিস্টারের সাথে দীনেশ ত্রিবেদীর মিটিং হলো, দীনেশ মিটিং করেই সাথে সাথে ফার্স্ট অ্যাভেলেবল ফ্লাইটে উনি চলে গেলেন দিল্লি। দিল্লি গিয়ে উনি কার সাথে দেখা করলেন? অল দোজ হু ম্যাটার, প্রাইম মিনিস্টার, ফরেন মিনিস্টার, হোম মিনিস্টার, সবার সাথে উনি দেখা করেছেন এবং উনি রিকোয়েস্টও করেছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বাইল্যাটারাল ভিজিটের জন্য প্রাইম মিনিস্টার বাংলাদেশ একটা ইনভিটেশন পাঠানো। দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট হ্যাজ নাও সেন্ট ইউ অ্যান ইনভিটেশন, বিকজ আপনার কাছে তো 3টা ইনভিটেশন আছে। 1 নম্বর, যখন জয়শঙ্কর এসেছিলেন তখন জয়শঙ্কর উনি বলেছেন, মোদির চিঠি দিয়েছেন, মোদি সে চিঠিতে ইনভাইট করেছে প্রাইম মিনিস্টার তারেক রহমান সাহেবকে, ইনভাইট করেছে ওনার স্ত্রীকে, ইনভাইট করেছে ওনার মেয়েকে, ইনভাইট করেছে। একটা গেল, তাকে বিমস্টেকে চেয়ার হিসাবে ব্রিক্সে ইনভাইট করেছে। আর এখন যখন আমাদের এখান থেকে অবজেকশন হলো যে প্রাইম মিনিস্টার হিসাবে তো ইনভিটেশন আসে নাই, তখন প্রাইম মিনিস্টার হিসাবে এখন ইনভাইট করেছে, যার জন্য আপনি যে 21-22 বা হোয়াট এভার ডেটস আপনি যেটা শুনছেন, 27-28 যেটাই হোক না কেন, সরি 28 তো হবে না, বিকজ ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার থাকবে না। তো এই জিনিসগুলি তো আমাদেরকে, যদি আমরা এই 21-22-এ যদি ভিজিট হয়, আজকে 15 তারিখ হয়ে গেল, আপনার কাছে রইল 7 দিন বা 6 দিন, ঠিক আছে? এই 6-7 দিনের মধ্যে আপনার টিমকে প্রাইম মিনিস্টারের যাওয়ার সবকিছু ঠিক করতে হবে। কোথায় থাকবেন, কোথায় বসবেন, কি করবেন, ইন্ডিয়ান অথরিটিসদের সাথে সব সিকিউরিটি কি হবে, সবকিছু আপনাকে আলাপ আলোচনা করতে হবে। সেখানে কি কি জিনিস আমার প্রধানমন্ত্রী ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারকে কি কথা বলবেন, যে আমার গঙ্গা চুক্তি ঠিক করতে হবে ডিসেম্বরে হয়ে যাবে, আমার বডির ফিলিংস বন্ধ করতে হবে, বা হোয়াট এভার আমাদের যা এজেন্ডা, এই এজেন্ডা তো ডিপ্লোম্যাটসরা অর্থাৎ অফিসাররা ফিক্স করবে আপনার জন্য, আপনার সাথে আলাপ করবে। আপনি যখন ওইখানে থাকবেন আপনার সাথে ডাইরেক্ট আলাপ করবে, তারা ফোনে ফিক্স করবে আপনার এজেন্ডা। বাট এন অ্যাডভান্স টিম হ্যাজ টু গো। আমরা এখনো কিছু জানি না,
যে উনি কিভাবে করবেন। ঠিক আছে, আপনি আমাদেরকে জানায়েন না, বাট টেক দ্য পিপল ইনটু কনফিডেন্স সবকিছু নিয়ে। যদি পিপলকে কনফিডেন্স নিয়ে না নেন, তাহলে অনেক ধরনের প্রোপাগান্ডা হয়, অনেক ধরনের ফেক নিউজ হয়। এইসব থেকে তো বাঁচা উচিত আমাদের। তো দেখেন, আমি দেশের পক্ষে আছি। বাংলাদেশকে এগিয়ে যেতে হবে, বাংলাদেশকে এগিয়ে যেতে হবে, বাংলাদেশে এখানে পিস রাখতে হবে, পলিটিক্যাল স্টেবিলিটি আমাদেরকে আনতে হবে। আপনি এই যে জয়েন্ট ট্রেন আসছে, এরা তো শেখ হাসিনার ব্যাপারে আলাপ করেছে যে হোয়াট উইল বি হার সিকিউরিটি, ওয়ের উইল শি স্টে, সব তো আলাপ করে গেছে তারা। দে স্পোক টু দ্য ডিজিএফআই এন্ড আদার্স। আমি যত পেপারে ছিল যে ডিজিএফআই এর সাথে কথা বলেছে। আমরা লাইভের প্রায় শেষ পর্যায়ে স্যার, একদম লাস্ট কোশ্চেন, শেখ হাসিনা আসার আগেই কি সমস্ত মামলাগুলো কি স্থগিত হচ্ছে কিনা স্যার? এইটা তো এগেন এগ্রিমেন্টের উপরে হবে যে কিভাবে এগ্রিমেন্ট হয়। বিকজ আমি বোধহয় আগেও আপনার সাথে বা অন্য সাথে বলেছি যে শেখ হাসিনা আসা will depend on an agreement between Bangladesh, India and Sheikh Hasina herself. হয়তো আপনি শেখ হাসিনার সাথে কথা বলবেন না, বাট শেখ হাসিনা will talk to the Indians ওদের মাধ্যমে। বিকজ ইন্ডিয়ানদের চেয়ে বেশি শেখ হাসিনা জানে যে তাদের লোকজন কোথায় আছে, কি আছে, ওরা কি করবে, কত লোক আসতে পারে না আসতে পারে, তো what kind of security is required, এই আলাপ আলোচনা করতে হবে আপনাকে। করে নেন এইটা নিয়ে, you don't have to shy away from it। আপনি লজ্জার কিছু নাই, আপনাকে আলাপ করতে, আপনি তো দেশ পরিচালনা করছেন। আর আপনি নিজেই বলেছেন যে আমি এই যে চেয়ারে বসেছি, দিস ইজ আ ভেরি হট সিট, খুব গরম। তো আপনি যদি চেয়ারে বসেছেন, আপনাকে তো ওই চেয়ারের মর্যাদাও রাখতে হবে, দেশের মর্যাদাও রাখতে হবে, দেশে আপনার গণতন্ত্র বলেন বা যাই বলেন সেটাও এগিয়ে নিতে হবে, আপনার অর্থনীতিকে এগিয়ে নিতে হবে। So, it's a difficult task, but উনাকে করা উচিত। And most important is law and order। আপনি ল অ্যান্ড অর্ডার না ঠিক করতে পারেন, তাহলে কিন্তু কোনো কিছু ঠিক হবে না। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমি বলবো যে আপনি আওয়ামী লীগের উপরে, দেখেন আমি তো আওয়ামী লীগ করি না, এটাতে ব্যান থাকুক নাই থাকুক, হোয়াট ডাজ ইট ম্যাটার টু মি। আপনি এইগুলি লিস্ট করে দেন। ইউনুসের যে সব সে এই যে শয়তানিটা করে গেছে, আপনি এই শয়তানের মধ্যে থাকেন না, আপনি এটা লিস্ট করে দেন। লেট দেম কাম, লেট দেম ডু র্যালিজ, লেট দেম হ্যাভ মিটিংস, করুক না, ওদের কমিটিস গুলি কাজ করুক, ওদের অফিসেস গুলি খুলুক। এখন তো ব্যানের জন্য খুলছে না, যদি না করেন তাহলে আমার আশঙ্কাটা বলুন। আই ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন, বিকজ আওয়ামী লীগ ভালো বলতে পারবে, বা ওদের নেতা যারা আছেন ওরা ভালো বলতে পারবে। হয়তো বেশি দিন যদি আপনি রশিটা বেশি টানেন, তাহলে রশি ছিঁড়ে যাবে। রশি যখন ছিঁড়ে যাবে এই টানা হেঁচড়ার মধ্যে, তখন কিন্তু আপনি কি নোটিফিকেশন দিয়েছেন, কি দিয়েছেন, এইটা তখন এরা মানবে না। আপনি অ্যারেস্ট করেন, মারেন, যা ইচ্ছা করেন, কিন্তু পাবলিক পিপল উইল কাম আউট অন দিস স্ট্রিটস মিটিং। কাজে আপনি এটা বোঝেন, এত টান দিয়েন না। ইউনুস তো একটা পাগল, সে তো দেশকে ধ্বংস করে গেছে, সে তো শুধু নিজেরটাই চিন্তা করেছে। তো আপনি ইউ আর পপুলার লিডার, ইউ আর এন ইলেক্টেড লিডার, আপনার এখন উচিত হবে যে জিনিসগুলি দেখান। আর মব কালচার খুব জোরালো ভাবে এটাকে হ্যান্ডেল করেন। আজকে যারা মব করেছে, বুক দেম, ব্রিং দেম টু টাস্ক। আপনি যদি না সিদ্ধান্ত নেন, আপনি যদি মনে করেন যে না ওরা তো মব করছে ভালো, এটা আমার জন্য ভালো, ভাই দেখেন আপনি যা লাগাবেন সেটাই পাবেন, আপনি যা লাগাবেন সেটাই পাবেন। আপনার অরেঞ্জের গাছ লাগালে অ্যাপেল হবে না, করলার গাছ লাগালে আম দেবে না। সো এই জন্য বলছে আপনি ভালো গাছ লাগাবেন, ভালো ফল পাবেন। ধন্যবাদ স্যার আপনাকে, ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এতক্ষণ আপনারা আমাদের সাথে ছিলেন।